ক্লাস 11-এ আজকে আমরা একটা চ্যাপ্টার স্টার্ট করব, যেটা হলো কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন। দেখো, যে কোনো রাসায়নিক বন্ধন আমরা জানি যে একাধিক পরমাণু কাছাকাছি পরস্পরের কাছাকাছি এসে তারা কিন্তু বিভিন্ন ধরনের বন্ধন গঠন করতে পারে এবং সেই বন্ধন গঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের যৌগ গঠিত হয়। এবার একটা বিষয় খেয়াল করব আমরা, যে কোনো রাসায়নিক বন্ধন যখন গঠিত হয় তখন সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টপিক হলো যোজ্যতা। তো আমরা দেখে নেব যে একটা মৌলের যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসের সঙ্গে তার যে যোজ্যতার যে সম্পর্ক একটা আছে সেই বিষয়ে প্রথম আলোকপাত করেন বা প্রথম একটা সেক্ষেত্রে কংক্রিট একটা থিওরির তত্ত্বের একটা প্রবক্তা তারা হলেন জি.এন. লুইস এবং ডব্লিউ. কোসেল। তো এনারা ইলেকট্রনের যে ইলেকট্রন বিন্যাস এবং তার থেকে যে যোজ্যতা সেই বিষয়ে একটা তারা আলোকপাত করেন এবং এর সঙ্গে আরও একটা ব্যাপার আমরা যেটা ক্লাস 10-এও আমরা পড়েছি, যে বিজ্ঞানী লুইসের নাম অনুসারে লুইস ডট গঠন, এগুলো কিন্তু আমরা ক্লাস 10-এও কিন্তু পড়ে এসেছি। তো যাই হোক, এটা আমরা দেখে নেব যে এক্ষেত্রে যেটা আমরা জানবো যে বিষয়টা, যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষের অর্থাৎ সবচেয়ে বাইরের কক্ষের কোনো কোনো ক্ষেত্রে তার আগের কক্ষের অর্থাৎ সবচেয়ে বাইরের আগের কক্ষ, যাকে পেনাল্টিমেট সেলও বলা হয়, যেখানে এক বা একাধিক ইলেকট্রন রাসায়নিক বন্ধনে অংশ নেয়। অর্থাৎ একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো বা কোনো কোনো ক্ষেত্রে তার আগের কক্ষেরও ইলেকট্রনগুলো রাসায়নিক বন্ধনে অংশ নেয়। ওই ইলেকট্রনগুলোকেই যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলে। এবং এই প্রসঙ্গে আরও একটা কথা আমরা স্মরণ করে নেব, যে আমরা সর্ববহিস্থ কক্ষটাকে আমরা এ কারণে ভ্যালেন্স সেল এটাও কিন্তু নাম দিয়ে থাকি। এরপরে চলে আসি, যে লক্ষ্য করো, আয়নন বিভবের মান খুব বেশি এবং ইলেকট্রন আসক্তির মান খুব কম হলে সেই মৌলগুলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় প্রকৃতির হয়। অর্থাৎ একটা পরমাণুর আয়নন বিভব, আমরা জেনেছি আয়নন বিভব মানে সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনকে অপসারিত করতে যে শক্তির প্রয়োজন হয় সেটাই হলো আয়নন বিভব। এর মান খুব বেশি হলে মানে সহজে ইলেকট্রন অপসারিত হবে না, আবার ইলেকট্রন আসক্তির মান খুব কম হলে, ইলেকট্রন গ্রহণের প্রবণতা খুব কম হলে, তাহলেও কিন্তু রাসায়নিকভাবে সেটা নিষ্ক্রিয় প্রকৃতির হবে। এখন এই বিষয়টা একটা খুব সাধারণ বা কমন বিষয়। দেখো, ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন গ্রহণ কোনোটারই যদি কোনো একটা মৌলের পরমাণুর চাহিদা না থাকে তাহলে সেটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হবে। এটা খুব একটা সহজই ব্যাপার এবং সে কারণেই আমরা দেখব যে যেগুলোকে আমরা নোবেল গ্যাস বলি, সেই নোবেল গ্যাসগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত অংশ নেয় না এবং রাসায়নিকভাবে সেটা নিষ্ক্রিয় হয়। এরপরে কতগুলো টপিক আমরা খুব দ্রুত এগিয়ে যাব, সেগুলো জাস্ট একটুখানি তার কনসেপ্টগুলোকে উল্লেখ করে, কারণ এগুলো আমরা অলরেডি ক্লাস 10-এ পড়েছি। অক্টেট রুল এবং ডাবলেট রুল। অক্টেট রুল ব্যাপারটা কি না, আমরা জানি যে সাধারণত কোনো মৌল যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার তার প্রধান উদ্দেশ্য হলো সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন রাখা, বা অন্য কথায় বলা যেতে পারে নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার মতো গঠন কাঠামো লাভ করতেছে। এবং সেটা করতে গিয়ে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে এবং ওই যে 8টা ইলেকট্রন থাকে এখান থেকেই অক্টেট রুল বা অষ্টক সূত্র নামটা দেওয়া হয়েছে। এবারে চলে আসি ডাবলেট রুল, অর্থাৎ বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 2টো রাখতে চায়। যে সমস্ত মৌলগুলো খুব ক্ষুদ্র কিন্তু একটু সক্রিয় মৌল, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন এরা বাইরের কক্ষে 2টো ইলেকট্রন রেখে হিলিয়ামের মতো গঠন কাঠামো লাভ করে সুস্থিত হতে পারে বা স্টেবিলিটি লাভ করে।
তো এটা হচ্ছে ডাবলেট রুল, অর্থাৎ দুটো ইলেকট্রন রাখতে চাওয়ার যে নিয়ম বা নীতি সেটা এখানে আমরা বুঝবো। পরে চলে আসি লুইস সিম্বল। একটা পরমাণুর গঠন বা পরমাণুতে যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা তার যে ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন আছে তাকে যদি আমরা ডট দিয়ে প্রকাশ করি তাহলে সেটা মৌলের ইলেকট্রন বিন্যাস হয়। এবং যৌগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ইলেকট্রনের আদান প্রদান বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমেও আমরা একটা মৌলেরও যেমন পরমাণুর ইলেকট্রন বিন্যাসকে যেমন আমরা শো করি, তেমনভাবে একটা যৌগেরও কিন্তু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তার যে গঠন প্রণালী ইত্যাদি আমরা এগুলো টেনেও করেছি যে আমরা দেখাতে পারি, সেগুলোকেই বলা হচ্ছে লুইস সিম্বল, লুইস ডট গঠন ইত্যাদি। এবারে আসি টাইপস অফ কেমিক্যাল বন্ডিং। দেখো কি কি টাইপের কেমিক্যাল বন্ডিং আছে। ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক বন্ডিং, তার মানে এখানে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠিত হয়। কোভ্যালেন্ট বন্ডিং, সমযোজী বন্ধন, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে বন্ধন গঠিত হয়। এবং কোঅর্ডিনেট অর ডেটিভ বন্ডিং, এটা হলো একটা বিশেষ ধরনের সমযোজী বন্ধন যেখানে একটা পরমাণুই দুটো ইলেকট্রন দান করে, দুটো ইলেকট্রন দুটো ইলেকট্রন ডোনেট করে এবং দুটো ইলেকট্রন কিন্তু শেয়ারিংয়ের মাধ্যমে বন্ধন গঠিত হয়। কোঅর্ডিনেট আর ডেটিভ বন্ড নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে ডিটেলসে আলোচনা করব। তো আপাতত একটু এইটুকুই জেনে রাখবো যে কোঅর্ডিনেট আর ডেটিভ বন্ডিং হলো একটা বিশেষ ধরনের সমযোজী অর কোভ্যালেন্ট বন্ডিং। এবারে চলে আসি ইলেকট্রোভ্যালেন্সি, অর্থাৎ কিনা তড়িৎ যোজ্যতা। আমরা দেখেছি কিছু কিছু মৌলের পরমাণু তারা যখন পরস্পরের মধ্যে রাসায়নিক বন্ধন গঠন করে, ক্লাস 10-এ আমরা এরকম দেখেছি, তখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে একটা পরমাণু ক্যাটায়নে যে ইলেকট্রন বর্জন করে সেই পরমাণু ক্যাটায়নে রূপান্তরিত হয় এবং আর একটা পরমাণু, মৌলের পরমাণু যারা একাধিকও হতে পারে, এক বা একাধিক ক্যাটায়নও উৎপন্ন হতে পারে। একইভাবে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে এক বা একাধিক অ্যানায়নও উৎপন্ন হতে পারে এবং এরা পরস্পরের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বলে যুক্ত হয়ে গিয়ে যৌগ গঠনের যে ক্ষমতা প্রদর্শন করে এই পদ্ধতিতে, সেটাই হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি। এবং এক্ষেত্রে অর্থাৎ তড়িৎযোজ্যতা, এক্ষেত্রে একটা বিষয় বলাই বাহুল্য যে ক্যাটায়ন যখন উৎপন্ন হয়, ক্যাটায়নের যে ইলেকট্রনিক গঠন কাঠামো, তার যে ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার একটা প্রবণতা প্রকাশিত হয়। অ্যানায়নের বিষয়টাও তাই, যে অ্যানায়ন যখন উৎপন্ন হয় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, সেটাও কিন্তু ইলেকট্রোভ্যালেন্সি, অর্থাৎ সেটাও কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো লাভের উদ্দেশ্যে বিষয়টা ঘটে থাকে। এবারে চলে আসি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। অনেকগুলো ক্যাটায়ন আর অ্যানায়ন তারা একত্রে থেকে পরস্পরের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বলে যুক্ত হয়ে এই যে একটা বিশেষ ধরনের বন্ধন গঠন উৎপন্ন হচ্ছে, সেটাকেই নাম দেওয়া হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। নেক্সট আসি ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, অর্থাৎ তড়িৎযোজী যৌগ। তাহলে তড়িৎযোজী যৌগ মানে আমরা দেখব যে যেখানে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে একাধিক ক্যাটায়ন অ্যানায়ন একত্রে যুক্ত হচ্ছে, ঠিক যুক্ত না, এক্ষেত্রে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বলে তারা আটকে থাকছে, এক জায়গায় তারা থাকছে, সেইভাবে যে যৌগ উৎপন্ন হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। নেক্সট আমরা চলে আসি তড়িৎ যোজ্যতার পরিমাপ। আমরা দেখব যে যখন একটা তড়িৎযোজী যৌগ গঠিত হয় তখন আমরা দেখব যে ক্যাটায়ন, একটা মৌলের পরমাণু যেটা ক্যাটায়ন উৎপন্ন করে সেটা এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, আর অ্যানায়ন যেটা উৎপন্ন হয় সেটা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। এখন আমরা এরকম যদি একটা এক্সাম্পল দেখি তাহলে তড়িৎযোজ্যতার পরিমাপ বিষয়টা আমাদের ক্লিয়ার হবে যে ক্যাটায়ন যটা ইলেকট্রন বর্জন করে সেটা হলো তার তড়িৎযোজ্যতার পরিমাপ, অ্যানায়ন যটা ইলেকট্রন গ্রহণ করে সেটা হলো তার ক্ষেত্রে তড়িৎযোজ্যতার পরিমাপ। এইবার একটা তড়িৎযোজী যৌগের যে গঠন, তার উদাহরণে যদি আমরা আসি তাহলে আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রাইড। দেখো এখানে দুটো মৌলের পরমাণু আছে, অ্যালুমিনিয়াম এবং নাইট্রোজেন। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করো, যাতে টোটাল 13টা ইলেকট্রন আছে বাইরের কক্ষে, অর্থাৎ
ভ্যালেন্স শেলে যোজন কক্ষে 3টে ইলেকট্রন আছে, আর নাইট্রোজেনের টোটাল 7টা ইলেকট্রন, বাইরের কক্ষে 5টা ইলেকট্রন। সুতরাং অ্যালুমিনিয়াম যখন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো গঠন কাঠামো লাভ করতে চায়, সে বাইরের কক্ষ থেকে 3টে ইলেকট্রন বর্জন করে, যেটা নাইট্রোজেন গ্রহণ করে, এবং নাইট্রোজেন 3টে অতিরিক্ত ইলেকট্রন গ্রহণের মাধ্যমে N3- তার টোটাল ইলেকট্রন হয়ে যাচ্ছে 8টা, যার নাম হলো নাইট্রাইড আয়ন। অন্যদিকে অ্যালুমিনিয়াম পরমাণু 3টে ইলেকট্রন যেটা বর্জন করছে, সেটা বর্জন করে Al3+ গঠিত হচ্ছে, এবং তারও গঠন কাঠামো কিন্তু নিয়নের মতো হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন বর্জন করেছে, তাই তার তড়িৎযোজ্যতা হবে 3। নাইট্রোজেন এক্ষেত্রে 3টে ইলেকট্রন গ্রহণ করেছে, বাইরের কক্ষে টোটাল ইলেকট্রন সংখ্যা 8টা হয়ে দাঁড়িয়েছে, তারও কিন্তু তড়িৎযোজ্যতার পরিমাপ হবে 3। সুতরাং আমরা দেখছি যে এইভাবে কটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন, তার ভিত্তিতে আমরা বলে দিতে পারছি যে কোনটা মানে কোন পরমাণু তড়িৎযোজ্যতার পরিমাপ কত। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এক্ষেত্রে 3, নাইট্রোজেনের ক্ষেত্রে এক্ষেত্রে 3। এইবার দেখো, এই প্রক্রিয়ায় অনেকগুলো ক্যাটায়ন, অনেকগুলো অ্যানায়ন, সেটা বোঝানোর জন্য N দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তারা কুলম্বীয় আকর্ষণ বলে কাছাকাছি থাকলো, এরও N সংখ্যক একত্রে, এবং এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে এনার্জি বা শক্তি নির্গত হয়, +E মানে এনার্জি, শক্তি নির্গত হয়। এটাকেই যদি আমরা এনার্জির পরিবর্তে এনথ্যালপি দিয়ে প্রকাশ করি, যেহেতু তড়িৎযোজী যৌগ গঠন প্রক্রিয়ায় শক্তি নির্গত হয়, তাই যে কোনো তড়িৎযোজী যৌগ গঠন প্রক্রিয়ায় ΔH অর্থাৎ এনথ্যালপির যে পরিবর্তন হিসাবে যদি আমরা দেখি, সেটা হবে নেগেটিভ। এনথ্যালপির ভ্যালু নেগেটিভ মানে এক্সোথার্মিক প্রসেস, এটা কিন্তু ঘটবে। আর এখানে একটা বিষয় লক্ষ্য করো, আপাত দৃষ্টিতে আমরা সবসময় আমাদের মনে এটা কাজ করে যে বোধহয় একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন পরস্পরের মধ্যে আকর্ষণে যুক্ত হয়ে গিয়ে একটা তড়িৎযোজী যৌগ গঠন করে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। সবসময় খেয়াল রাখবে যে অনেকগুলো ক্যাটায়ন, অনেকগুলো অ্যানায়ন একত্রে এসে স্থিরতারিদিক আকর্ষণ বলে যুক্ত হয় এবং যৌগ গঠন করে, তড়িৎযোজী যৌগ যেটা। এবং এক্ষেত্রে আরো একটা ব্যাপার খেয়াল করবে, তড়িৎযোজী যৌগতে যদিও ক্যাটায়ন আর অ্যানায়ন আছে, কিন্তু ক্যাটায়নের মোট চার্জ, অ্যানায়নের মোট চার্জ, টোটাল যে চার্জ, সেটা কিন্তু সেম হবে, এবং সে কারণে যে কোনো তড়িৎযোজী যৌগ ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে, অর্থাৎ প্রসম জাতীয় হবে। তার মধ্যে কিন্তু কোনো চার্জ আলাদাভাবে থাকবে না, কারণ সমসংখ্যক বা সমপরিমাণ ক্যাটায়ন সমপরিমাণ অ্যানায়নের উপস্থিতির কারণে। এরপর চলে আসি তড়িৎযোজ্যতা ও পর্যায় সারণীতে অবস্থান। দেখো, একটা মৌল, দুটো মৌলের পরমাণু যারা পরস্পরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করবে, তারা পর্যায় সারণীতে কীরকম অবস্থানে থাকলে তাদের মধ্যে খুব সহজেই তড়িৎযোজ্যতা তারা প্রদর্শন করবে বা তাদের মধ্যে তড়িৎযোজী যৌগ গঠিত হতে পারে, সেটা এখানে একটু বোঝানো হয়েছে। আমি একটু ছোট্ট করে বলে দিই। গ্রুপ 1 এবং গ্রুপ 2 পর্যায় সারণীর, এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। অন্যদিকে গ্রুপ 15, 16 এবং 17 এদের মৌলগুলো হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। তাই বিশেষ করে এদের যে হালকা মৌলগুলো 15, 16, 17 এর হালকা মৌলগুলো, এগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মক, আর এরা হচ্ছে তড়িৎ ধনাত্মক। তাহলে তড়িৎ ঋণাত্মকের সঙ্গে যখন তড়িৎ ধনাত্মকের সঙ্গে যখন তড়িৎ ঋণাত্মক হালকা, এই যে হালকা এখানে মৌলগুলো আছে, তাদের মধ্যে বন্ধন গঠিত হবে, তখন এরা গ্রুপ 1 এর ক্ষেত্রে একটা ইলেকট্রন সহজেই ত্যাগ করবে, গ্রুপ 2 এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তারা কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো লাভ করতে সক্ষম। সুতরাং গ্রুপ 1 মৌলগুলোর তড়িৎযোজ্যতা 1 হলো, গ্রুপ 2 এর মৌলগুলোর তড়িৎযোজ্যতা 2 হলো। এবার আসি 15, 16, 17 এদের হালকা মৌলগুলোর ক্ষেত্রে
গ্রুপ 15-এর ক্ষেত্রে 3টে ইলেকট্রন গ্রহণ করলে 18 এর মতো যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস তার রেসপেক্টে হবে তার মতো গঠন কাঠামো লাভ করবে, অর্থাৎ তড়িৎযোজ্যতার মাপ হবে 3, এক্ষেত্রে তড়িৎযোজ্যতার পরিমাপ হবে 2, এক্ষেত্রে 1। এবং এরা যখন তাহলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলোর সঙ্গে 15, 16, 17-এর হালকা মৌলের যখন বন্ধন তৈরি হবে সেক্ষেত্রে তড়িৎযোজী যৌগ গঠনের প্রবণতা হবে সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালোভাবে গঠিত হবে। এবারে আমরা দেখে নেব যে তড়িৎযোজী যৌগ গঠনের যে শর্তগুলো অন্যান্য যেগুলো আছে সেগুলো। তার মধ্যে প্রথম হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌলটির যোজক ইলেকট্রন সংখ্যা 1, 2 বা 3 এরকম কিছু একটা হবে, এবং তড়িৎ ঋণাত্মক মৌলের ক্ষেত্রে সেটা 5, 6 বা 7 হতে হবে। দেখো, যেটা তড়িৎ ধনাত্মক মৌল তারা রাসায়নিক বিক্রিয়া সর্বদা ইলেকট্রন ত্যাগ করতে চায়। এবার যোজন কক্ষে অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা যদি 1, 2 বা 3 হয় তাহলে যথাক্রমে একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো লাভ করবে, দুটো ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো লাভ করবে, বা 3টে। সুতরাং এদের ক্ষেত্রে একটা বা দুটো বা কোনো কোনো ক্ষেত্রে 3টে ইলেকট্রন ত্যাগ করে তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো সহজেই লাভ করতে পারে। কিন্তু যেগুলো তড়িৎ ঋণাত্মক মৌল তাদের ক্ষেত্রে যদি ইলেকট্রন সংখ্যা 5, 6 বা 7 হয়, এটা 3টে, এটা 2টো এবং একটা ইলেকট্রন গ্রহণ করে অবশ্যই তারা অ্যানায়ন তৈরি করবে এবং সেক্ষেত্রেও তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো লাভ করবে। এবারে আসি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। আমরা ক্লাস 10-এও একটা বিষয় পড়ে এসেছি যে তড়িৎ ঋণাত্মকতা হলো যে সমযোজী বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন জোড় তাকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে যে মৌলের পরমাণু ক্যাটায়ন উৎপন্ন করবে সেটা হবে তড়িৎ ধনাত্মক চরিত্রের, তার ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা কম থাকতে হবে, এবং যেটা তড়িৎ ঋণাত্মক মৌল হবে তার ক্ষেত্রে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা সমযোজী বন্ধন থেকে অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি হতে হবে। তাহলে তড়িৎ ধনাত্মক মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করে এবং তড়িৎ ঋণাত্মক মৌল সহজে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তারা তড়িৎযোজী যৌগ গঠন করতে পারবে। তো বলা হয় সাধারণত এই যে তড়িৎ ঋণাত্মকতা এটার পার্থক্য 1.6 বা তার থেকে বেশি হলে, মতান্তরে 2.0 অপেক্ষা বেশি হলে তাহলে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মক তাদের মধ্যে তড়িৎযোজ্যতা গঠিত হয়। এখন এই মানগুলো কোথা থেকে এলো? আমরা একটা বিষয় পড়ব যে তড়িৎ ঋণাত্মকতার একটা পরিমাপ করেছিলেন বিজ্ঞানী পাউলিং। একে পাউলিং স্কেলে একটা মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। সেটা বিভিন্ন মৌলের ক্ষেত্রে তিনি একটা সূত্রের মাধ্যমে পরিমাপ করে মানগুলোকে লিপিবদ্ধ করেছেন বা একটা ছক আকারে সেটা প্রকাশ করা আছে। যেমন ফ্লুরিনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4.0 সর্বোচ্চ। এবার অন্যান্য ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, যেমন অক্সিজেনের হচ্ছে 3.5, এরকম অন্যান্য মানগুলো আমরা পাবো। তাহলে এরকম দুটো মৌলের জন্য তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি সাধারণত 1.6 অপেক্ষা বেশি, কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে 2.0 অপেক্ষা বেশি হলে তাহলে তাদের মধ্যে তড়িৎযোজী যৌগ গঠিত হবে। নেক্সট হচ্ছে পরমাণুদের আকার। যে মৌলের পরমাণু ক্যাটায়ন উৎপন্ন করবে তার আকার বড় হওয়া বাঞ্ছনীয়, এবং যেটা অ্যানায়ন উৎপন্ন করবে সেই মৌলের পরমাণুটা আকারে ক্ষুদ্র হলে সহজে তড়িৎযোজী যৌগ গঠিত হবে বা প্রবণতা বাড়বে। অ্যাকচুয়ালি দেখো, ক্যাটায়ন উৎপন্ন যে মৌলের পরমাণু করবে সেটার আকার বড় হলে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের দূরত্ব বাড়বে, ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়বে। আর অ্যানায়ন যেটা উৎপন্ন করবে সেই মৌলের পরমাণু আকারে ক্ষুদ্র হলে সেক্ষেত্রে পরমাণুর নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের দূরত্ব কম হবে, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে, অর্থাৎ অ্যানায়ন উৎপাদনের প্রবণতা বাড়বে।
তাই ক্যাটায়ন সৃষ্টিকারী যে মৌল তার আকার বৃহৎ, অ্যানায়ন সৃষ্টিকারী মৌল আকারে ক্ষুদ্র হলে তড়িৎযোজী যৌগ সহজে গঠিত হবে। নেক্সট আসি আয়নন বিভব ও ইলেকট্রন আসক্তি। দেখো, আয়নন বিভব মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগের প্রবণতা, কত সহজে ইলেকট্রন ত্যাগ করবে বা ইলেকট্রন ত্যাগ করা কঠিন হবে কিনা এই ব্যাপারটা প্রকাশিত হয় আয়নন বিভব দ্বারা। আয়নন বিভবের মান কম হওয়ার অর্থ হলো সহজে ইলেকট্রন ত্যাগ করবে, আর বেশি হওয়ার অর্থ হলো সহজে ইলেকট্রন ত্যাগ করবে না। আর ইলেকট্রন আসক্তি হলো আয়নন বিভবের ঠিক উল্টোটা, অর্থাৎ ইলেকট্রন গ্রহণের প্রবণতা বলা যেতে পারে। তাহলে ইলেকট্রন আসক্তি বেশি হলে সেই মৌলের পরমাণু সহজে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে, আর আয়নন বিভবে বিষয়টা ঠিক উল্টো। তাহলে ক্যাটায়ন উৎপাদনকারী যে পরমাণু সেটা যদি কম আয়নন বিভব বিশিষ্ট হয় তাহলে সহজে ইলেকট্রন ত্যাগ করবে এক বা একাধিক এবং ক্যাটায়নে রূপান্তরিত হবে। আর অ্যানায়নের ক্ষেত্রে যদি অ্যানায়ন উৎপাদনকারী যে পরমাণু তার ইলেকট্রন আসক্তি যদি বেশি হয় তাহলে সে সহজে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অ্যানায়ন তৈরি করতে পারবে। এবং যদি এই ঘটনাটা ঘটে যে এক্ষেত্রে একটা আয়নন বিভবের মান কম, অন্যটার ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে সহজে ইলেকট্রনের আদান প্রদান পদ্ধতিটাও সম্পন্ন হবে এবং আয়নীয় যৌগ গঠিত হবে। নেক্সট আসি আধানের পরিমাণ। ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েরই আধানের পরিমাণ যত কম হবে সবচেয়ে ভালো হয়। যদি ক্যাটায়নের আধান +1, অ্যানায়নের আধানও -1 এরকম হতে পারে, অর্থাৎ মানের দিক থেকে 1 কম হয়, তাহলে কিন্তু ভালো তড়িৎযোজী যৌগ গঠিত হয়। এরপর আমরা যে টপিকটা আলোচনা করব সেটা নিয়ে আমরা আলোচনাটাকে আরও একটু কন্টিনিউ করব, সেটা হলো ল্যাটিস এনার্জি। সেটা কি আমরা বা কিভাবে সেগুলো নির্ণয় করা হয় সেটা নিয়ে আমরা একটু পরেই আমরা ডিটেলসে আলোচনা করব। আপাতত জেনে রাখো যে ল্যাটিস এনার্জি বা বাংলায় বলা হচ্ছে জালক শক্তি, কোনো একটা তড়িৎযোজী যৌগ গঠনকালে যদি তার জালক শক্তি বা ল্যাটিস এনার্জির মান বেশি হয় তাহলে সেই তড়িৎযোজী যৌগটা সহজে গঠিত হবে বা সেটার গঠন প্রক্রিয়াটা খুব সহজে ইজিলি হয়ে যাবে, ইলেকট্রনের আদান প্রদানও সহজ হবে এবং তড়িৎযোজী যৌগটা খুব সহজেই গঠিত হয়ে যাবে।